আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাথা কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ঝোল। আর এভাবে মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করলে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে পাঙ্গাস মাছের বদলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, তবে পাঙ্গাস মাছের পেটি দিয়ে আমার এই তরকারিটা খুব বেশি ভালো লেগেছে। অনেকেরই অভিযোগ থাকে যে পাঙ্গাস মাছটা খেতে কিন্তু গন্ধ লাগে, কিন্তু আজকে আমি এমন এক প্রসেসে আপনাদেরকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করে দেখাবো। রান্নার পর এই তরকারিটার থেকে কোনো প্রকার গন্ধ আসবে না এবং এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন থেতলানো 2 টেবিল চামচ, আদা থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। আর আদা ও রসুন থেতলানো দেওয়ার পর আপনারা চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিবেন, এতে করে কিন্তু আদা ও রসুন থেতলানোটা খুবই ভালোভাবে ফ্রাই হবে। আর আদা ও রসুন থেতলানো যদি আপনারা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে পারেন তাহলে তরকারিটার স্বাদ হবে একরকম। আর যদি আপনারা আদা ও রসুন থেতলানোটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে না পারেন, ধরেন রসুনের মধ্যে রসুনের গন্ধ রয়ে গেছে, আদার মধ্যে আদার গন্ধ রয়ে গেছে, ঠিক এই সময়টাতে কিন্তু এই তরকারিটার স্বাদ হবে অন্যরকম। তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে এই আদা ও রসুন থেতলানোটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেওয়ার। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচি গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আপনারা চাইলে মরিচের গুঁড়া পরিবর্তে কাঁচা মরিচও একটু বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। আর এই 1/2 কাপ পানির মধ্যে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিব মাছের জন্য তৈরি করা স্পেশাল মাছের মশলা 1 চা চামচ। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর আবারও এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পাঙ্গাস মাছ। আমি এখানে পাঙ্গাস মাছের 4টি পেটি ও একটি লেজ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার মোটা ডালগুলো, এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই পাঙ্গাস মাছগুলোকে এভাবে রান্না করে নিয়েছি। তারপর আমি এই পাঙ্গাস মাছগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। আর অবশ্যই পাঙ্গাস মাছ রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু পাঙ্গাস মাছে অনেক ফ্যাট থাকে, তাই আপনারা এটাকে উল্টানোর সময় খুবই সাবধানতার সাথে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আমি খুব সাবধানতার সাথে এই মাছগুলোকে উল্টে নিয়েছি। এখন আমি মাছটার এই পাশটাও খুব ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই মাছটাকে কুক করে নিয়েছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে যে পানিটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে এবং গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিব। আমি এই মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে প্রায় 600 গ্রামের মতো বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই বেগুনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় কষানোর মধ্যে কিন্তু এই বেগুনটা পানি ছাড়তে শুরু করেছে, আর এই পানিতেই আমি এই বেগুনটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই বেগুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু বেগুনটা প্রায় 40 থেকে 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি 2 কাপ। যেহেতু আমি তরকারিতে ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি।
পানি দেওয়ার পর এই বেগুনের তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি প্লেটের মধ্যে তুলে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 3টি। আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা মরিচগুলো কেটেও দিতে পারেন, তবে কাঁচা মরিচটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একটু বেশি আসবে। যারা ঝাল খান তারা চেষ্টা করবেন কাঁচা মরিচটা কেটে দেওয়ার। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমরা অনেক সময় মাছের তরকারিটাকে রান্না করি, কিন্তু খুব বেশি সময় ধরে এই মাছটাকে কুক করি না, যার কারণে কিন্তু রান্নার পর এই মাছটা থেকে কাঁচা গন্ধ আসে। যদি মাছটাকে খুব ভালোভাবে কুক করে নেওয়া হয় তাহলে এই মাছটা থেকে কিন্তু পরে আর কোনো প্রকারের কাঁচা গন্ধ আসবে না। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পর। এই সময় কিন্তু এই তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা যদি ঝোলটা একটু কম রাখতে চান আরও কিছুক্ষণ সময় চুলায় রেখে এই তরকারিটা ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আমি একটু বেশি ঝোল রাখবো, তাই এই অবস্থাতেই চুলাটা অফ করে দিচ্ছি। আর চুলা অফ করার আগে অবশ্যই আপনারা কিন্তু এই সময় লবণটা টেস্ট করে দেখতে পারেন। যদি লবণ কম হয় এই অবস্থায় লবণ দিয়ে তরকারিটা ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় রান্না করে নিতে পারেন। আমার তরকারিটাতে লবণ কিন্তু পুরোপুরি ঠিক আছে। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি রান্না। আপনারা যদি এসব রুলস ফলো করে মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করেন তাহলে কিন্তু এই সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।